তো তুই আমার সোনা ভাই। এখন তো আমি স্কুলে যাব, স্কুল থেকে এসে তোর সাথে খেলবো। সরি লাড্ডু। গুঞ্জন, তাড়াতাড়ি কর সোনা, আবার না তো লেট হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হায় রে, আমার ছেলেটা, আমার ছেলেটা কি করে ফেলে গেল ওকে? আরে কোথায় মরে গেলে গুঞ্জন? তোদের সবার চোখে কি নেবা হয়েছে নাকি? ছেলেটা পড়ে আছে, কেউ দেখলো না? এখানে পড়ে আছে গরম ইস্ত্রিটার পাশে। এই শোন, তোর ছেলে না, কে সামলাবে? হ্যাঁ, প্রথমে তো বাচ্চা হচ্ছিল না, এখন সামলাতেই পারে না। নে ধর। আর তোরা দুজন সহ্য করতে পারছিস না না আমার নাতিটাকে যে মারার চেষ্টা করছিস? হ্যাঁ, তোর তিনটে অলক্ষণে মেয়ের বদলা আমার নাতিটাকে দিয়ে নিবি নাকি? হ্যাঁ ঠাকুমা, তুমি মাকে চুপ থাকবি তুই। তোর মা তোকে চুপ করতে শেখায়নি না? ফটর ফটর ছেলেদের মতো খালি কথা বলিস। হ্যাঁ, মেয়ে সন্তান, মেয়েদের মতো সামলে চলা শিখে নে, বুঝেছিস? মা, ক্ষমা করে দিন, ও তো ছোট, আরো করবে না এরকম। চল গুঞ্জন, চল। দে আমায় দে। আমার সোনা, আমার মনা, আমার রাজা। ঠাকুমা সব সময় এরকম করে। না, শোনা। তাহলে ঠাকুমা এরকম কেন ভাবে যে যশই একমাত্র আপন? আমি কি কেউ নই? গুঞ্জন, সোনা এরকম ক্ষমা করো রিমা, গুঞ্জন এখনো ছোট, ও হয়তো খেয়াল করেনি। আজকে আমার মেয়েটার জন্য তোমার ছেলেটা যদি কোনো ক্ষতি হয়ে যেত। না দিদি, কি হবে আমার সোনা, কি হবে আমার নাতি বড় হয়ে? বড় হয়ে কি হবে? মা হয়েও আমি ওর জন্য কিচ্ছু করতে পারি না, সব আমারই ভুল। তিনটে মেয়েকে জন্ম দিয়েছি, এবার ব্যাস একটু লেখাপড়া শিখুক, নিজের ভবিষ্যৎ নিজেরা তৈরি করুক। ভগবান, আমার মেয়েগুলোকে তুমি একটু দেখো। সময় প্রত্যেকটা মুহূর্তে বদলে যাচ্ছে, আর সমাজে চলতে থাকা এই পরিবর্তন এবং ক্রমবর্ধমান উন্নতি দেখে খুব আনন্দ হয়। আজ আমরা মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছে গেছি, আমরা সমুদ্রের গভীরতা মেপে দেখছি। কিন্তু আফসোস যে আমাদের সমাজে এমন একটা অংশ আছে যেখানে আজও ছেলে এবং মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয়, আর এই ভেদাভেদই প্রায়শই সমস্যা এবং অপরাধের জন্ম দিচ্ছে। রাঠি পরিবার একটা ভরপুর হাসি খুশি পরিবার ছিল, তাহলে সেখানে এমন কি হয়েছিল যে সেই পরিবারের সব আনন্দ মুহূর্তে শেষ হয়ে গেল? হ্যালো হ্যালো, হ্যালো। হনুমানগলির কাবেরী অ্যাপার্টমেন্টে রিমা আর রাকেশ থাকেন, হাজবেন্ড ওয়াইফ। যারা একটা বাচ্চা নিয়ে থাকেন, সেই বাচ্চাটা কিন্তু তাদের নয়। আপনি এসে বাচ্চাটাকে নিয়ে যান। এই মহিলা বলছিলেন কোন একজন হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা একটা বাচ্চা নিয়ে থাকেন, যেটা তাদের নয়। স্যার, কোনো ডিটেলস দিয়েছে? কখনো কখনো ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে, একে অপরকে দোষ দিয়ে থাকে। ঝামেলা কিছু আছে বলে তো মনে হলো না, কারণ বেশ ভয় পেয়েছিলেন। তাছাড়া এমনিতেও আজকাল বাচ্চাদের কিডন্যাপিং, তাদের শোষণ নিয়ে নানা ঘটনা চোখে পড়ছে, তাই এগুলোকে এড়িয়েও যাওয়া যায় না। তুমি একটা কাজ করো, হ্যাঁ, ওখানে চলে যাও, কিছু জিজ্ঞাসাবাদ করো, দেখো ওরা কি বলে, কোনো ইনফরমেশন পাওয়া যায় নাকি। ঠিক আছে স্যার। কি ব্যাপার? নমস্কার মাসিমা, হ্যাঁ। আমার নাম সুশীলা। আসলে বাড়ির পাশেই একটা পালস পোলিওর ক্যাম্প হতে চলেছে। আমরা আসলে সবার বাড়িতেই খোঁজ নিচ্ছি। আপনার বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকলে তার ব্যাপারে একটু বলুন। এসো এসো, ভিতরে এসো, হ্যাঁ, বসো। বাচ্চার নাম? যশ রাঠি।
বাচ্চার বয়স? বয়স 4 মাস। আচ্ছা, আর জন্মের তারিখ? 9 ডিসেম্বরে আমার কোলে এসেছিল আমার নাতি। আর কোনো বাচ্চা আছে বাড়িতে যে 5 বছর বয়সের নিচে আছে? না না, আর কেউ নেই। আগে আমার মেয়ে আছে, রাখি, 4 বছর বয়স। চুপ কর, মেয়েদের কোনো প্রয়োজন নেই এসব জিনিসের। তুই ভিতরে যা। 1 মিনিট। মাসিমা, আসলে ছেলে হোক বা মেয়ে, দুজনকেই সমানভাবে পালস পোলিও দিতে হয়। কি নাম বললেন আপনি মেয়ের? আগে রাখি, আর ওর বয়স কত? 4 বছর। আচ্ছা, আমি পুরো ডিটেল নিয়ে নিলাম। এই পাশেই পালস পোলিওর একটা প্রোগ্রাম হবে, তখন মেয়েকে নিয়ে নিশ্চয়ই যাবেন। হয়ে গেছে তোমার? নিয়েছো খোঁজ খবর? চলো, আরো বাড়িতে যেতে হবে তো। যাও যাও যাও। খুব মুখ চালাতে শিখেছিস তুই। যা, ভিতরে যা। আরে সরিতা, তুই জানিস ওই এ উইং এর মেয়েটা ইঞ্জিনিয়ারিং পাশ করে গেছে। ওমা তাই? হ্যাঁ, টপ করেছে ও। মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত। হ্যাঁ, ওই সারাদিন ঘুরে ঘুরে পোলিওর জন্য খবরাখবর আনো, এইসবের জন্য অনেক টাইম লাগে। আপনি রাঠি পরিবার গেছিলেন? হ্যাঁ, ওরা তো খুবই ভালো। ছাড় তো, বাদ দে। অহংকার তো রিমার। প্রথমে বাচ্চা হচ্ছিল না, আর এখন দেখ বাচ্চা হওয়ার জন্য কি না করেনি, জানিস তো? আমার তো মনে আছে, ওরা তো পুজো পাঠ যজ্ঞ টুকটাক তাবিজ সব ট্রাই করেছিল। 6 বছর পর্যন্ত বেচারারা কত ট্রাই করলো, কিন্তু কোনো লাভ হয়নি। কোনো একজন ডাক্তার বোধহয় হেল্প করেছিল না? যাক, এটা ভালো হয়েছে। যেমন করেই হোক, পরিবারে খুশি তো এলো। ওই ডাক্তারের নাম কি ছিল? ডক্টর জিএস হুড্ডা। ডক্টর হুড্ডা? পুরো নামটা কি? স্যার, ডক্টর জিএস হুড্ডা। জিএস হুড্ডা? নামটা চেনা মনে হচ্ছে। কোন কেসে যেন পেয়েছি জিএস হুড্ডা। শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই হুড্ডার ব্যাপারে একটু খোঁজ নাও। আর এটা তো বন্ধ। এদিকে শোন, এই ক্লিনিক কেন বন্ধ রে? সেটা তো বলতে পারবো না, তবে হ্যাঁ এখানে রেড হয়েছিল। তারপর ওরা সিল করে দিয়ে যায়, তখন থেকেই বন্ধ। আর এই ডক্টর হুড্ডা, ওকে তো পুলিশ তখনই ধরে নিয়ে গেছিল। হ্যালো, সকালে ডক্টর হুড্ডার ব্যাপারে আপনাকে ফোন করেছিলাম। আসলে স্যার ডক্টর হুড্ডা হাতুড়ে ডাক্তার, লোককে ঠকাতো। ও মহিলাদের ভুলভাল ওষুধ দিয়ে পিরিয়ডসের ডেট মিস করে দিত। তারপরে বলতেন যে ও মা হতে চলেছে, আর তারপর প্রেগন্যান্সির ভুলভাল গল্প দিয়ে তাদেরকে বলতো যে অ্যাবর্শন করতে হবে। এদিকে স্যার প্রেগন্যান্সি তো কোনো ব্যাপারই ছিল না। ওকে ওকে, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। আগে বলা হতো যে সন্তান ঈশ্বরের দান, কিন্তু আজ সায়েন্স এত উন্নতি করে ফেলেছে যে সেই সমস্ত মানুষ যাদের সন্তান লাভের আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারাও সন্তান সুখ লাভ করতে পারেন। আপনি নিশ্চয়ই সন্তান সুখ লাভের জন্য হাত বাড়িয়ে সাহায্য নেবেন, কিন্তু এই বিষয়টাও অবশ্যই মাথায় রাখবেন যে কোথাও কেউ আপনার ইমোশন নিয়ে খেলা করছে না তো। ইন্সপেক্টর সাহেব, আপনি? রাঠিবাবু, আপনার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ, আসুন। আর রিমা, হ্যাঁ, যাই মা। নে ভিতরে নিয়ে যা ওকে। না না, সাবধানে নে। হ্যাঁ বলুন ইন্সপেক্টর সাহেব। এইমাত্র যিনি ভেতরে গেলেন তিনি আপনার বৌমা রিমা? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব। আর যে বাচ্চাটা ছিল তার নাম কি যশ? আগে হ্যাঁ, কিন্তু ইন্সপেক্টর সাহেব ব্যাপারটা কি? ব্যাপারটা এই যে রাঠিবাবু, আমাদের কাছে একজন অচেনা লোকের ফোন এসেছিল। সে বলল যে এই যে আপনার যশ, যাকে আপনি আপনার নাতি বলছেন, সেটা আপনার ছেলে রাকেশ আর রিমার ছেলে নয়। কিন্তু না না, আমরা শুধু এনকোয়ারি করতে এসেছি। তোমার সাহস কি করে হলো? দেখুন, আমাদের কাছে এখানে এখন অনেক কেস আসে বাচ্চাদের ব্যাপারে। আমরা শুধু আমাদের কাজ করছি, ওনাকে বলুন। আমি জানি না তোমার কাজ। আরে তুমি চুপ করে থাকতে পারছো না? উনি কি বলতে চান সেটা আগে শুনে নাও। আমি সমস্ত পেপারস দেখতে চাই। এক মিনিট। এই যে রাকেশ বাবা, ওই হসপিটালে যেসব রিমার বিল আছে না, ইন্সপেক্টর সাহেবকে দেখিয়ে দাও। রাকেশ, তুমি আরে দাঁড়াও না, এক তো পেপারগুলো পাচ্ছি না। এখন কোথায় পাবে তুমি পেপার? হ্যাঁ,
সময় থাকতে কোনো জিনিস গুছিয়ে রেখেছো কি কোনোদিন? আরে খুঁজছি তো। হ্যাঁ, তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। আপনি কে? কি নাম আপনার? ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে আমাদের বাড়ির বড় বউ। আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, আর কোনো কাজ নেই? যা ভিতরে যা। হ্যাঁ, যাও মা। ইন্সপেক্টর সাহেব, এই হচ্ছে ফাইল। ও আচ্ছা। রাঠিবাবু, আপনার কি মনে হয় কার ফোন হতে পারে? মানে আপনাদের কি কারোর সঙ্গে শত্রুতা বা? না স্যার, আমাদের কোনো শত্রু নেই। ঠিক আছে, এনিওয়ে থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। হ্যাঁ, ঠিক আছে। ওকে। হ্যাঁ, কি মনে হয় ফোন কল মিথ্যে না রাঠি মিথ্যে কথা বলছে? স্যার, রাঠির কাগজপত্রগুলো কিন্তু সব ঠিক আছে। হতে পারে ওনাকে কেউ ফাঁসাচ্ছে। কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত, ডক্টর হুড্ডা ফ্রড ছিল। তার মানে হলো ওর চিকিৎসায় ডেফিনেটলি রিমা মা হতে পারে না। তাহলে স্যার, ওনার বাড়ির পরিবেশ কিন্তু বেশ অদ্ভুত, কিন্তু প্রবলেম কি ছিল সেটা বুঝতে পারলাম না। একটা ব্যাপার কি লক্ষ্য করেছো, দুই বউই বেশ ভয় পেয়েছিল। শ্বশুর শাশুড়িকে খুব ভয় পায় নিশ্চয়ই। স্যার, একটা ব্যাপার মনে আছে, ওই রাকেশ রাঠি কিছু মেডিকেল বিলিংস আর ফাইলস দেখিয়েছিল। সেটা কোনো আশা মেটার্নিটি ফার্টিলিটি ক্লিনিকের ছিল। আমরা ওখানে গিয়ে খোঁজ করতে পারি যদি কিছু পেয়ে যাই। ইয়েস, চলো। ঘুমিয়ে পড়ো আমার সোনা। মা তোমাকে কারোর কাছে যেতে দেবে না। কি জানি কার নজর লেগে গেছে গো। একটা সমস্যা মিটতে না মিটতেই আর একটা সমস্যা এসে আমাদেরকে ঘিরে ধরছে। তুমি এমন কেন ভাবছো? তাহলে কেমন ভাববো? আমরা কত পুজো করেছিলাম, কত প্রার্থনা, কত মানত করেছিলাম বলো রাকেশ। কত কিছু করে আমি আমার ছেলেকে পেয়েছি, কিন্তু রাকেশ এরকম ফোন কে করতে পারে বলো তো? এই রাকেশ আর রিমা রাঠিয়া বলে পেশেন্ট ছিল, কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য এসেছিল আপনাদের এখানে। কোনো রিপোর্ট দেখাতে পারবেন আপনি ওদের? স্যার, কোনো ডেট মনে আছে কবে এসেছিলেন উনি? এক্স্যাক্ট ডেট তো বলতে পারবো না, তবে ওদের বাচ্চা 3-4 মাসের, তো তার আশেপাশেরই কোনো ডেট হবে। স্যার, এই বছরের বিল ফাইলটা আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। এর মধ্যে সব রিপোর্ট আছে, দেখে নিন। সবকিছু তো ঠিকই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সব পেপার ঠিকঠাক ছিল, যেমনটা থাকা উচিত। এক মিনিট, একটা জিনিস ছাড়া। সেটা কি স্যার? এসো। আরে স্যার, আপনারা আবার ফিরে এসেছেন, কিছু ভুলে গেছিলেন? হ্যাঁ, ওই যে রিপোর্টগুলো তুমি দেখিয়েছিলে না, ওগুলো আরেকবার একটু ভালো করে চেক করার ছিল। আরেকবার একটু দেখাও তো। হ্যাঁ। এর মধ্যে তো গন্ডগোল আছে। গন্ডগোল? হ্যাঁ, পার্থক্য আছে এখানে। কি বলুন, আমাকে বুঝতে পারছি না। কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। এদিকে আয়, এদিকে আয়। এটা কি? এই যে বাকি সমস্ত রিপোর্টগুলো, এগুলো সব প্রিন্টেড, দেখছিস তো? প্রিন্টেড না? আর এটা রাকেশ রাঠির রিপোর্ট। এই নামটা দেখ। হ্যাঁ, এটা হ্যান্ড রিটেন, এই ডেটটাও হাতে লেখা, তাই না? এটা ডিফারেন্ট নয়। আর এই দুটো বিল, দুটো নাম্বার কি করে সেম হয়? বল, সত্যি করে বল, কি জানিস রাকেশ রাঠির ব্যাপারে? ইন্সপেক্টর স্যার, আমি বলছি, দেখুন এখানে সারাদিন হাজার হাজার পেশেন্ট আসে, আর এইভাবে প্রত্যেককে মনে রাখাটা অসম্ভব ব্যাপার। কিন্তু হ্যাঁ, আমার মিসেস রিমা রাঠির ব্যাপারে অনেক কিছু মনে আছে। আজ থেকে 2 বছর আগে উনি ওনার স্বামী আর শাশুড়ির সঙ্গে এখানে এসেছিলেন। তো চিকিৎসা হয়েছিল ভালো করে? আমি ওনাকে যা যা টেস্ট করে আসতে বলেছিলাম সেগুলো করে এসেছিলেন আমার কাছে। আর যখন রিপোর্ট এলো, জানা গেল যে রাকেশ রাঠির স্পার্ম কাউন্ট খুব কম। সেই অনুযায়ী ওনার টেস্ট টিউব বেবি হওয়ারও কথা নয়। রাকেশ বাবা হতে পারতেন না। তারপর ওরা আর এখানে কোনোদিনও আসেনি। যে বিলস আর রিপোর্টসগুলো তুই দেখিয়েছিলিস 4 মাস আগের ডেলিভারির, সেটার ব্যাপারে সত্যি বলবি নাকি? স্যার, 6 মাস আগে?
রাকেশ রাঠি আমার কাছে এসেছিল। আরে কৃষ্ণ, কি ব্যাপার? হ্যাঁ, তুই কেমন আছিস? আরে আমি ঠিক আছি, বাবা হতে চলেছে। আরে কংগ্রেচুলেশনস। আরে তোর জন্য মিষ্টি এনেছি। থ্যাংক ইউ। কৃষ্ণ, একটা হেল্প চাই। কিরকম হেল্প? আরে এটাও ধর। স্যার, ও আমাকে বলেছিল যে ওর স্ত্রী মা হতে চলেছে। ও আমার কাছ থেকে কিছু জাল মেডিকেল বিল চেয়েছিল। আমি ভাবলাম ও একটু সুখের মুখ দেখেছে, আর এর ফলে কারোর কোনো লোকসানও হতো না। সামান্য কটা টাকার জন্য তুই এত বড় একটা অপরাধ করলি? তুই জানিস এর শাস্তি কি? মানুষ কত ভরসা নিয়ে তোদের কাছে আসে, নিজের সমস্ত দুর্বলতা শেয়ার করে তোদের সঙ্গে। তোদের মতন লোকেরা সামান্য কটা টাকার জন্য। স্যার, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন স্যার। তার মানে হলো রাকেশ রাঠি আমাদের মিথ্যে কথা বলেছিল। ও তো বাবা হতেই পারবে না। একজন মহিলা আর একজন পুরুষ যখন একসঙ্গে থাকে তখন তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্কের অংশ নিয়েই একটা সন্তান জন্ম নেয়। সেক্ষেত্রে দুজনের মধ্যে যদি কোনো একজন দুর্বল হয়ে থাকে তখন সন্তান হওয়া মুশকিলই নয়, অসম্ভব হয়ে দাঁড়ায়। রাকেশের ক্ষেত্রে তার স্পাম কাউন্ট খুবই কম ছিল, তাহলে তার সন্তান হলো কি করে? আর সেই মহিলাই বা কে ছিল যে পুলিশকে বারবার করে ফোন করে এই বিষয়ে যে কোনো গন্ডগোল আছে সেই ব্যাপারে জানাচ্ছিল? রাকেশ কোথায়? রাকেশকে ডাকো, ওর সঙ্গে কথা বলার আছে। হে ভগবান, এই পুলিশের লোকগুলো তো যখন খুশি চলে আসে আমাদের বাড়িতে। এই পুলিশটা তো আমাদের পরিবারের পিছনে উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, কি চাও? টাকা চাও? তুমি দাঁড়াও মা, আমি আজকে ওনাদের সঙ্গে কথা বলছি। রোজ কি নাটক করেন এখানে এসে? লাফালাফি করা বন্ধ কর আর সোজাসুজি আমাদের প্রশ্নগুলোর উত্তর দে। আর এবার একদম সত্যি। ইন্সপেক্টর স্যার, আমি সত্যি কথা বলছি, আপনারা আমার সঙ্গে চলুন। ইন্সপেক্টর স্যার, এটা সত্যি যে যশ আমার ছেলে নয়। সেটা আমরা জানি, কিন্তু এটা জানি না যে মিথ্যে কথা আমাদের কেন বলেছিস। সেই সময় আমার আর রিমার দুজনেরই ট্রিটমেন্ট হচ্ছিল। ডক্টর বলেছিল যে আইভিএফ ট্রিটমেন্ট দিয়ে আমাদের বাচ্চা হতে পারে, কিন্তু ট্রিটমেন্টটা খুব খরচা সাপেক্ষ ছিল। আমরা যেন তেন প্রকারের টাকা জোগাড় করে ট্রিটমেন্টটা করাই। তারপর ডক্টর বলল যে আমার স্পার্ম কাউন্ট খুব কম, সেই জন্য আমি আইভিএফ ট্রিটমেন্ট দিয়েও বাবা হতে পারবো না। কি করতাম ইন্সপেক্টর স্যার? বাড়িতে সবাই খুশির খবর শোনার অপেক্ষায় ছিল, আর আমি 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 ডিপ্রেশনে চলে যাই স্যার। আমার বন্ধু বান্ধবরাও আমাকে নিয়ে আর কি করতো, নপুংসক তোর দাঁড়ায় না। আজ অনেকদিন পরে এমন মজা হচ্ছে। ভাই, আমাদের তখনই লাভ হবে যখন রাকেশ এই মদের টাকাটা দেবে। পুরো মদ তোরা সবাই মিলে খেয়ে নিলি, হ্যাঁ? আর বিল আমি দেবো? আরে আমার এত ধরনের হয়নি এখনো। আরে ভাই, এত গিফটে হচ্ছিস কেন বলতো? দিয়ে দে না, আর বাচ্চা তো তোর হবে না। আর এত টাকা নিয়ে কি করবি? এই টাকা আমাদের বন্ধুদের মধ্যে উড়িয়ে দে ভাই। বেশ শালা, বাপ তো হতে পারবি না, সেই রাগ আমাদের বন্ধুদের উপর দেখাবি। আর হ্যাঁ, যদি তোর বউকে মা বানাতে হয় তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিবি। যে মহিলারা মা হতে পারেন না, যাদের সমাজ প্রায় বন্ধা বলে অপমান আর তিরস্কার করে থাকে, তাদের চেয়ে বেশি দুঃখে বোধহয় আর কেউ নেই। কিন্তু যেই পুরুষ বাবা হতে পারে না, তার জীবনের ক্ষেত্রেও দুঃখ কোনো অংশে কম নেই। আমাদের পুরুষ প্রধান সমাজ ব্যবস্থায় সন্তান হওয়ার নৈসর্গিক ধারণাকে পুরুষের পুরুষত্বের সঙ্গে যুক্ত করা হয়, আর সেই পুরুষদেরও সমাজ শুধু অপমানই করেছে। পুরুষত্বের অর্থ কি শুধু সন্তান লাভের সঙ্গেই বিবেচ্য? একজন পুরুষকে নপুংসক বললে তার যতটা কষ্ট হয়, একজন মহিলাকে বন্ধা বললে তারও একই রকম কষ্ট হয়। আর এই যন্ত্রণা, এই কষ্টের জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, তাহলে সেটা আমাদের সমাজ ব্যবস্থা। বড় বৌমা তো আগেই মেয়েদের লাইন লাগিয়েছে, এখন এই ছোট বৌমাও নাতির মুখ দেখাতে পারলো না। আমার তো মনে হয় ভগবান আমার কপালটাই ফাটিয়ে দিয়েছেন। বাবা, তোর মা বুড়ো হয়ে গেছে, আর কদিনই বা বাঁচবে? হ্যাঁ, মা এভাবে কেন বলছো? সব ঠিক হয়ে যাবে। না রে না, আর কিছু ঠিক হবে বলে আমার মনে হচ্ছে না। যদি তুই কিছু ঠিক করতে চাস তোর মায়ের জন্য, তাহলে একটা কাজ কর, আর একটা বিয়ে করে নে, বৌমা নিয়ে আয় আরেকটা। মা, এসব তুমি কি বলছো? কি চেয়েছি তোর কাছে? শুধু নিজের জন্য চাইছি? তোর খুশি নেই এর মধ্যে?
তুই দেখতে চাস না নিজের ছেলের মুখ? মেনে নে তোর মায়ের কথা। মেয়ে তো আমি দেখেই রেখেছি, খুব সুন্দরী। কি হয়েছে রিমা, তুমি কাঁদছো কেন? ওই যে মা বলছিলেন তোমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে, মেয়ে দেখাও তো হয়ে গেছে, তুমি দ্বিতীয়বার বিয়ে করবে বুঝি? চুপ করো রিমা, আমি শুনতে শুনতে হাঁপিয়ে গেছি। আমাকে তোমার বিয়েতে ডাকবে তো? আমাকে আমাকে কি বাড়ি থেকে বের করে দেবে? হে ভগবান, এমন কিচ্ছু নয় রিমা, আমার বিয়ে হয়ে গেছে তোমার সাথে। বিয়ে করলেই বা আমি আটকাতে যাব কেন? বাবা, খুব কষ্ট আমাদের, কিছু একটা সাহায্য করুন। সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা। হ্যাঁ বাবা, আপনি তো দেখছি অন্তর্যামী। যদি বংশের প্রদীপের প্রয়োজন হয়, তাই ওকে আমাদের আশ্রমে 3 দিন থাকতে হবে, আর সেখানে থেকে আমাদের সেবা করতে হবে। তবেই প্রভুর আশীর্বাদে ও অবশ্যই পুত্র সন্তান লাভ করবে। ঠিক আছে বাবা, আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। শুধু বাবা, আপনার আশীর্বাদ চাই। কিন্তু সেবাটা পুরো বিশ্বাস আর সমর্পণের সাথে করতে হবে। সেবার ব্যাপারটা বুঝতে পারছো তো? না, আমি কোনো আশ্রমে যাব না কাউকে সেবা টেবা করার জন্য। রিমা, বললাম তো আমি এইসব কিছু করতে পারবো না। কি করে মুখ দেখাবো সবাইকে? এই বউ দুটো আমাকে স্বর্গে যেতে দেবে না। শুধু তো নাতির মুখ দেখতে চাই। আমাদের দেশে ছেলেদের জন্য যে পাগলামো হয় সেটা কখনো কখনো অবাক করে দেয়। ছেলেরাই শুধুমাত্র আমাদের বৃদ্ধ বয়সের অবলম্বন বা আমাদের বংশ এগিয়ে নিয়ে যেতে পারে। এই ধরনের মধ্যযুগীয় চিন্তাভাবনা ভালো পরিবারের ভালো মানুষদেরও প্রভাবিত করে, যার সুযোগ নিয়ে থাকে নানা ধরনের ভাওতাবাজ আর ভণ্ড সাধু সন্তরা। রাঠি পরিবারেও এই চাপ রিমা আর রাকেশের উপর বেড়েই চলেছিল, আর তারা এই চাপে পড়ে এমন কিছু করতে চলেছিল যা গোটা পরিবারের কাছেই বিপজ্জনক হতে পারত। সারা দিন মা রিমাকে কথা শোনাতো, সারা দিন রিমা কাঁদতে থাকতো, আর বাবাও তার মধ্যে তাল মিলিয়ে। আমার উপর চারদিক থেকে প্রেশার ছিল। কি করতাম ইন্সপেক্টর স্যার? কি বলতাম লোককে যে আমি বাবা হতে পারবো না? কথাটা যখন আমার সহ্যের বাইরে চলে গেল, আমার মনে হচ্ছিল আমি পাগল হয়ে যাব। শেষ পর্যন্ত সাহস করে আমি মাকে বলে দিই। মা, সব ঠিক আছে তো? এইভাবে আমার ছেলেদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। পরিবারের থেকে বড় কিছু হয়? নিজের মাকে বাবাকে সম্মান করিস তো? হ্যাঁ মা। যদি তোর বাবাকে মাকে সম্মান করে থাকিস, তাহলে রাঠি পরিবারের একটা উত্তরাধিকারী চাই। রবি, দেখ, এটা তোর আর রিমার দায়িত্ব। এই পরিবারকে একটা উত্তরাধিকারী দিয়ে দে তাড়াতাড়ি। মা, এসব তুমি কি বলছো? পরিবারে একে অপরের কথা শুনতে হয়। মা, আমি বুঝতে পারছি তুমি যা বলছো, কিন্তু ভাগ্যকে তো আমরা বদলাতে পারি না মা, সেটা তো আমাদের মানতেই হবে। তোর থেকে অনেক বেশি পৃথিবী দেখেছি আমি, এখন তুই শেখাবি কি করে চলতে হয়। ছেলে ছাড়া পরিবার শূন্য হয়, নির্বংশ হয়। মেয়েরা কোন কাজের? সে তো নিজের বাড়ি চলে যাবে। ছেলেরা পরিবারকে এগিয়ে নিয়ে যায়, বংশ এগিয়ে যায়। আর তোর ভাই সারা দুনিয়ার কথা শোনে, তার জন্য তোর কোনো দায়িত্ব আছে কি না? মা, বাচ্চা দত্তক তো নিতে পারি। আজকালকার দিনে তো আজকাল তো অনেক কিছু হয় দুনিয়াতে। কে জানে কোন জাত, কোন বংশ, কোন কুল। এমনি কোনো ছেলেকে কি করে বাড়ি নিয়ে আসবো আর দোল পিটিয়ে পিটিয়ে নিজের পরিবারের উপহাস করি? মা, চিন্তা করিস না,
ঘরের কথা ঘরেই থাকবে। ব্যাস, আমাকে তাড়াতাড়ি নাতি দিয়ে দে। তোর কাছে হাত জোড় করছি। আমার বউও তো আছে মা। ওকে নিয়ে চিন্তা করিস না, ওর সঙ্গে আমি কথা বলে নেব। রিমা, হ্যাঁ তোমার সঙ্গে একটা কথা আছে। হ্যাঁ বলো না। রিমা, আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা যদি তুমি মেনে নাও তাহলে সব ঠিক হয়ে যাবে। রাকেশ, তুমি তুমি আমার একটা রিমা, রিমার কোনো রাস্তা নেই। হয় আশ্রমে যাও ওই বাবার কাছে, যাকে তুমি একেবারেই চেনো না, না হয় আমার দাদার কাছে, যেই পরিবারেই থাকে। বলো কি করতে চাও? তোমার কি হচ্ছে নাকি রাকেশ? আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। কান খুলে শুনে রাখো, আমি কোথাও যাব না রাকেশ। কি দেখছিস তুই? একটা কথা কান খুলে শুনে রাখ, এই কথাটা কাউকে বলবি না। যদি কাউকে বলিস তাহলে এই 3টে মেয়ের হাত ধরে বাড়ির বাইরে বের করে দেব। আর শোন, আমি আমার ছেলে রবিকে আরেকটা বিয়ে দিয়ে দেব। এখন তোর ব্যাপার, যে চুপ করে থাকবি কি মুখ খুলবি, হ্যাঁ ভাবনা চিন্তা করে দে। যশ আমার দাদার ছেলে। হ্যাঁ, এই কথাটা আমি আপনার থেকে লুকিয়েছি, আপনার কাছে কি সবার থেকে লুকিয়েছি। কিন্তু আমি কি করতাম ইন্সপেক্টর স্যার? কি বলতাম সবাইকে? যে আমি নপুংসক, আর আমার বউ আমার দাদার সঙ্গে। আমার কাছে আর কোনো রাস্তা ছিল না স্যার, কিচ্ছু করতে পারিনি। চুপচাপ আমার পরিবারের ডিসিশন মেনে নিই। আশা করছি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ইন্সপেক্টর স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, এই কথাটা আপনি বাইরে কোথাও কাউকে বলবেন না। এমনিতে নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে গেছি। ঠিক আছে মিস্টার রাঠি, কিন্তু যদি দরকার পড়ে আমরা আবার আসবো। ঠিক আছে। আমার উত্তরাধিকারী, আমার নাতি, আমার চোখের মনি, আজকে তোমার নাম রাখা হয়েছে। হ্যাঁ, আমাদের রাঠি পরিবারের উত্তরাধিকারী যশ রাঠি, তাই না? অনেক দিন পর, অনেক কষ্ট করার পর আমরা একটা বংশধর পেলাম। আর এই আনন্দে আজ আমি বলছি যে আমার যা কিছু সম্পত্তি আছে আর যা কিছু আছে সব আমি আমার নাতি যশের নামে দিয়ে দিলাম। বাবার সম্পত্তির উপর ছেলে এবং মেয়ে দুজনেরই সমান অধিকার আছে, আর আইনও এই বিষয়টাকে মান্যতা দিয়েছে। কিন্তু আজও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যাদের পরিবারের উত্তরাধিকার শুধুমাত্র ছেলেদের জন্য। অংশুর মেয়েরাও রাঠি পরিবারেরই অংশ ছিল, তাঁদেরও তাদের দাদুর দলিলের উপর সম্পূর্ণ অধিকার ছিল, কিন্তু সবকিছু রাকেশের ছেলে যশের নামে করে দেওয়া হলো। এটা কি অংশু আর তার মেয়েদের সঙ্গে অন্যায় করা হয়নি? প্রায় আমরা এটা ভুলে যাই যে একটা অন্যায় থেকেই অপর একটা অন্যায় জন্ম নেয়, আর তা থেকে শুধুমাত্র নানা ধরনের অপরাধ ঘটে। স্যার, আমাদের এলাকার হারিয়ে যাওয়া বাচ্চাদের ডেটা গত 6 মাসে সংখ্যাটা আরো বেড়ে গেছে।
আর স্যার এটা লাস্ট 6 মাসের কেস লিস্ট আছে, যার মধ্যে 11টা কেস এখনো সলভ হয়নি। আর স্যার আর একটা কথা, এই 4টে কেস আছে যাতে অন্য স্টেশন থেকে আমাদের সাহায্য চেয়েছে। হ্যালো, ইন্সপেক্টর সাহেব, রাকেশ আপনাকে আবার মিথ্যে কথা বলেছে। ওই বাচ্চাটার বাবা রাকেশের দাদা নয়। আপনার থেকে সত্যিটা লুকানোর জন্য গল্প বলা হয়েছিল। দেখুন ম্যাডাম, আপনি প্লিজ এই পুলিশ স্টেশনে এসে আপনার জবানবন্দি দিন। ঠিক করে খুলে বলুন যে ব্যাপারটা কি। আপনি যদি এখানে এসে আমাদের সাহায্য করেন তাহলে এই কেসটা খুব তাড়াতাড়ি সলভ করা যাবে। না, আমি ওখানে যেতে পারবো না। দেখুন ম্যাডাম, কোনো প্রমাণ ছাড়া শুধু একটা অজ্ঞাত ফোন কলে আমরা কিছু করে উঠতে পারবো না। আর হ্যাঁ, একটা কথা মনে রাখুন, যদি আপনি যে কথা বলছেন সেগুলো সব মিথ্যে হয় তাহলে সেটা অপরাধ, আর সেটার আপনি শাস্তি পাবেনই পাবেন। দেখুন, আমি মিথ্যে কথা বলছি না, শুধু ওখানে গিয়ে আমি বয়ান দিতে পারবো না। আরে কেন দিতে পারবেন না? আরে আপনি আপনি পুরোপুরি সিকিউরিটি পাবেন। হ্যালো, কি হলো স্যার? কার ফোন ছিল? ওই সেই, এটা রাঠির ছেলে নয় সেই ফোন কল। এই ভদ্রমহিলা একে প্রকাশ্যে আসতে চাইছেন না। আমাদের ফোন করে দেওয়া খুব সহজ কাজ ওদের কাছে। মাঝে মাঝে তো খুব খারাপ লাগে ওই রাকেশের জন্য। হ্যাঁ স্যার, আমারও না ওনার বড় বউ অংশু, ওর জন্য খুব খারাপ লাগে। 3টে মেয়ে আছে আর বাড়িতে পুরো চাকরানির মতো থাকে। স্যার, এরকমও তো হতে পারে এই যে বারবার আমাদের ফোন করছে সে হয়তো অংশু। হ্যাঁ স্যার, পসিবিলিটি তো আছে, কারণ যদি অংশু আমাদের ফোন করে তাহলে খবরটা তো একদম সত্যি। হ্যাঁ, কিন্তু যে ভদ্রমহিলা কথা বলছেন সে খুব ভয় পেয়ে রয়েছে, প্রকাশ্যে আসতে চাইছেন না। আর ও যে কথাটা বলছে সেটা একদম নিশ্চিত হয়ে বলছে। আর যদি রবি এই বাচ্চাটার বাবা না হয় তাহলে বাচ্চাটা কার? স্যার, এই বাচ্চাটাকে চুরি করেও তো আনতে হ্যাঁ, পারে। কিন্তু রাকেশ যেটা বলছে সেটাও তো সত্যি হতে পারে। হ্যাঁ, কিন্তু যখন ডাউট মনে এসছে তখন ক্রস চেক তো করতেই হবে। শোনো, তুমি একটা কাজ করো, যশের যে বার্থডেটা আছে ওই পেপারে তার আশেপাশে 2-3 দিনের মধ্যে যেখান থেকেই যে বাচ্চাই নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের ডিটেলস বার করো তাড়াতাড়ি। রাইট স্যার। হ্যাঁ স্যার, রাকেশ রাঠি হ্যাঁ, আমি। এখানে সই করুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। কি হয়েছে রাকেশ? স্যার, এইগুলো ওই সব কেসগুলোর ডিটেলস, যে বাচ্চাগুলো 8 মাস আগে নিখোঁজ হয়েছিল। আর স্যার, এই কেসগুলো সলভ হয়ে গিয়েছিল। আর এগুলো সেই বাচ্চা যাদের বডি আমরা রিকভার করতে পেরেছি। স্যার, এটা আরো একটা কেস যেটা সলভ হয়নি। এই কেসগুলোর ব্যাপারে আমাদের কাছে কি ইনফরমেশন রয়েছে? স্যার, এই বাচ্চাটা 7 মাস আগে কনস্ট্রাকশন সাইট থেকে গায়েব হয়েছিল। ওর মা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ কাজ করছিল আর বাচ্চাটাকে নিচে শুইয়ে রেখেছিল। বাচ্চাটা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। ইন্সপেক্টর স্যার, আমার বাচ্চা, আমার ছেলে যশ, আমার স্ত্রী ওকে গার্ডেনে নিয়ে ঘুরছিল। 2 মিনিটের জন্য দুধের বোতল ভেতরে আনতে গেছিল, আর আমার বাচ্চাকে পাওয়া যাচ্ছে না। স্যার, আমার মনে হচ্ছে আমার কোনো শত্রু আমার পেছনে লাগছে। ও আমার বাচ্চাকে চুরি করে নিয়ে চলে গেছে। ডিএনএ টেস্টের অর্ডার এসেছিল, আরে আমি তো সেটাও করাতে রাজি ছিলাম। স্যার, আমার বাচ্চা আমাকে এনে দিন স্যার। রাকেশ আর রিমার গল্প একটা নতুন আর হয়তো খুব ভয়ঙ্কর একটা মোড় নিয়ে নিয়েছিল। পুলিশও বুঝতে পারছিল না যে কাকে বিশ্বাস করবে আর কাকে সন্দেহ। রাকেশ আর রিমা কি মিথ্যে কথা বলছে, নাকি সত্যিই কোনো শত্রু রয়েছে যে এখন সব সীমা অতিক্রম করার জন্য প্রস্তুত? অংশু তার মেয়েদের অধিকারের জন্য লড়াই করতে চেয়েছিল, কিন্তু সে কি সত্যি কোনো অপরাধের সাহায্য নিতে পারে তার উদ্দেশ্য সফল করার জন্য, নাকি এর পিছনেও অন্য কেউ আছে? হ্যাঁ স্যার, আমি এখনই অ্যাড্রেসটা সেন্ড করছি।
ইন্সপেক্টর স্যার কিছু জানতে পারলেন যশের ব্যাপারে? অ্যাকচুয়ালি সেই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। এটা দেখে বেশ ভালো লাগলো যে আপনার স্ত্রী আপনার সমস্ত ব্যাপারে সাহায্য করেন। আমি কিছু বুঝতে পারলাম না। কি করতাম ইন্সপেক্টর স্যার? আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না। ডিএনএ টেস্টের অর্ডার পাওয়ার পরে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সেই জন্য আমার বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে এটা বলেছিলাম আপনাকে। সত্যি করে বল, নিজের ছেলের? ইন্সপেক্টর স্যার আমি আপনাকে সব বলছি সত্যি সত্যি। কি হয়েছে কি? কোর্ট থেকে অর্ডার এসেছে, যশের ডিএনএ টেস্ট করাতে হবে। এ ভগবান, কে যে আমার নাতিটার পিছনে উঠে পড়ে লেগেছে, এর একটা ব্যবস্থা করতেই হবে। আরে একবার যদি ডিএনএ টেস্ট হয়ে যায় তাহলে সবাই সব জানতে পেরে যাবে। আরে সব জেনে গেলে কি হবে? তুই তো পুলিশের সঙ্গে কথাই বলে নিয়েছিস যে এই ছেলেটা তোর দাদা। মা তুমি কেন বোঝার চেষ্টা করছো না? বাচ্চাটা দাদার নয়। কি 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 বললি? মা আমায় ক্ষমা করে দাও মা। আর তোমার খুশির জন্য আমি রিমাকে দাদার কাছে পাঠানো তো রাজি হয়ে গেছিলাম। না রিমা রাজি ছিল না দাদা। মা আমি কি করতাম? তাই আমি তোমাকে মিথ্যে কথা বলেছি। এই বাচ্চাটা আমি অন্য কোথাও থেকে তুলে নিয়ে এসেছি। কার না কার পাপ আমার পরিবারের কলঙ্ক হবে, তার থেকে ভালো ছুঁড়ে ফেলে দি। চুপ! একদম চুপ! যা খুশি করে নিয়েছিস স্বামী স্ত্রী মিলে। এই ছেলেটার জন্য আমাদের পরিবারের দাগ লাগতে দেব না। না থাকবে ছেলেটা, না হবে টেস্ট। ডিএনএ টেস্ট করালে ধরা পড়ে যাব, তাই মা বলল যে বাচ্চাটাকে কোথাও লুকিয়ে রাখ। গত 7 মাস ধরে ওর মা বাবা আরে আমরা তো ভুলেই গেছিলাম যে আমাদের বাচ্চা নয়। এমনি এমনি কি করে ওকে ডাস্টবিনে ফেলে দিতাম। সবার আগে আইভিএফ টেস্ট করিয়েছিলাম, সেটাও ফেল হয়ে গেল। তারপর তারপর মা বাড়িতে নাতি নাতি বলে মাথা খারাপ করে দিত। কি করতাম? যখন কিছু মাথা এলো না তখন রবির সাহায্য নিলাম। রিমা, আমি তোমার অবস্থা বুঝতে পারছি। আমি জানি এই সময় তোমার মনের ভেতর কি হচ্ছে, আর আমার অবস্থাটা তো কেউ বুঝলোও না। আমায় ক্ষমা করো রিমা, আমি তোমায় সাহায্য করতে পারবো না। এর চেয়ে বরং এটাই ভালো হবে, আমি আমার স্ত্রী আর আমার মেয়েদেরকে নিয়ে এখান থেকে কোথাও চলে যাব। দাদা, থ্যাংক ইউ সো মাচ। তারপর আমরা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ডক্টরের কাছে গেলাম একটা শেষ চেষ্টা করার জন্য। সেই সময় তো ওই লোকটা আমাদের কাছে ভগবানের থেকে কম ছিল না। তারপর তো জানতে পারলাম যে লোকটা খুব বড় ফ্রড। আরে ওরা তো আমাদেরকেও ঠকিয়েছে। বলেছিল যে রিমা প্রেগনেন্ট, মা হতে চলেছে। কোনো বাচ্চা হওয়ার ছিল না, মিথ্যে বলেছিল। আমি তো সবাইকে বলে ফেলেছিলাম যে আমি বাবা হতে চলেছি। এবার কি করবো আমরা রাকেশ? বাবা মা তো বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে বলে এসেছে যে ওরা দাদু ঠাকুমা হতে চলেছে। কিছু হবে না। কিন্তু কাল যখন সবাই জানতে পারবে যে আমি মা হতে পারবো না, তখন কি আবার আমাকে তোমার দাদার কাছে কিংবা ওই সাধু বাবার কাছে পাঠিয়ে দেবে? হ্যাঁ, বাজে বকা বন্ধ করো তুমি। আরে আরে রিমা, নিজের খেয়াল রাখ একটু। এই অবস্থায় আস্তে আস্তে হাঁটতে হয়, সাবধানে। রিমা এটা কি করছো? আরে বেল্টটা খুব টাইট, আমার খুব অস্বস্তি হয়। রিমা তুমি আমার জীবন দুর্বিষহ কেন করছো? সবকিছু তোমার জন্যই তো করছি। পুরো পরিবারের কাছে মিথ্যে বলেছি আমি। প্লিজ বেল্টটা সবসময় পরে থাকো। যদি কেউ কখনো দেখে নেয় তাহলে তো আমরা। ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ছিল না স্যার। আমরা সবকিছু খুব ভালোভাবে প্ল্যান করেছিলাম। রিমাকে ঠিক সময় পানভেলের হসপিটালে ভর্তি করে দিয়ে আসে আমি, পেটে ব্যথার বাহানায়। ওখানে ওর মা বাবার বাড়ি ছিল, সেই জন্য কেউ সন্দেহ করেনি। আশা হসপিটালের কৃষ্ণকে আমি আগে থেকেই চিনতাম। ওকে কিছু টাকা দিয়ে আমি
জাল ডেলিভারি বিল বানিয়ে নিই আমি, যাতে ডকুমেন্টস ক্লিয়ার থাকে। শুধু আমার একটা বাচ্চার প্রয়োজন ছিল, সেটার ব্যাপারে আমি ভেবে রেখেছিলাম। প্ল্যানিং তো বেশ গুছিয়েই করেছিলে, কিন্তু এবার কি হবে? সম্মানটাও গেল, বাচ্চাটাও গেল। তোমাদের মতন শিক্ষিত লোকেরা এরকম ধরনের অপরাধ করে? লজ্জা করে না তোমাদের? ইন্সপেক্টর স্যার, আমার মাথায় কিছু আসছিল না, কিচ্ছু বুঝতে পারছিলাম না। আমি সারাদিন শুধু বাচ্চা 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 বাচ্চা, আমি তো শেষ হয়ে গেলাম এই বাচ্চার চক্করে। রাকেশ একজন লেখাপড়া জানা যুবক ছিল, ভালো মন্দের জ্ঞান ছিল তার মধ্যে। সে যদি নিজের মা বাবার চাপে পড়ে এমন একটা নোংরা ষড়যন্ত্র না করে বসতো, তাহলে হয়তো ও আজ গরাদের পিছনে থাকতো না। সন্তান লাভের ইচ্ছে সবারই থাকে, কিন্তু সেজন্য আমরা কতদূর পর্যন্ত যাব সেই সীমা আমাদেরই তৈরি করতে হয়। শাশুড়ির অত্যাচার আর স্বামী ছেড়ে যাওয়ার ভয় রিমার মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু সন্তান লাভের আশায় অন্ধ রিমার একবারের জন্য এটা মনে হয়নি যে সে অন্য কোনো মায়ের বাচ্চা কেড়ে নিচ্ছে। রাকেশ তার মাথায় লেগে থাকা নপুংসক তকমা মোছার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে সে একজন সিজন ক্রিমিনালের মতো অন্য একজনের বাচ্চা চুরি করার জন্য জাল পেতে ফেলল। নতুন জীবনের সফর শুরু করার জন্য খুবই খুশি আর উৎসাহিত রাকেশ এবং রিমার একটা ভুল পদক্ষেপ তাদের অবশেষে জেলের ভিতরে নিয়ে গেল। ইচ্ছে করা, আশা করা, এসব একদমই ঠিক, কিন্তু সেটা পূরণ করার জন্য অপরাধের রাস্তা বেছে নেওয়া, এটা কখনো ঠিক নয়। এই কথা বলেই আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে, আর প্রকাশ্যে আনবো আরো একটা অপরাধ। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।